নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী, আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাবো লেখিকা ইলমা বেহরোজের লেখা একটি জনপ্রিয় উপন্যাস আমি পদ্মজার পর্ব 19। শুনতে থাকুন। আমি পদ্মজা। স্পর্শ করার জন্য আমির হাত বাড়াতেই পদ্মজা কঠোর কণ্ঠে বলল, দূরে সরুন। আমির কথা না বাড়িয়ে সোজা লতিফার ঘরের দিকে এগিয়ে গেল। লতিফা তখনই ডেকে আনলো রিনুকে। রিনুর হাতে থাকা জ্বলন্ত হারিকেনের আলো দূর করতে চাইছে অন্ধকারকে। পদ্মজাকে উঠতে সাহায্য করলো দুজন মিলে। পদ্মজার মাথাটা ফুলে উঠেছে, চারপাশ ঘুরপাক খাচ্ছে। সে লতিফাকে আঁকড়ে ধরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। শেষ ধাপে পৌঁছে একবার পেছন ফিরে তাকালো। হারিকেনের সোনালি আলোয় আমিরের ক্লান্ত রোগা মুখটা দেখে কেঁদে উঠল তার বুক। কোথায় যে আঘাতটা লেগেছে কে জানে। তার মনের ভেতর প্রতিশোধের আগুন আর সহানুভূতির শীতলতা নিয়ে লড়াই চলছে। আমিরের চোখেও অনুতাপ আর কষ্টের অদ্ভুত মিশেল। পদ্মজা তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল। জীবনের এই মোড়ে দাঁড়িয়ে সবকিছুই কেমন অর্থহীন লাগছে। ঘটনার আবর্তে তারা শুধু ভেসে যাচ্ছে, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। রিনুর দিকে তাকিয়ে আমির মৃদু স্বরে বলল, তুই ওপরে যা, লতুকে সাহায্য কর। ভাইজান, আপনের ঘাড় থাইকা রক্ত পড়তাছে। আমির বাঁকা হাসলো। সিঁড়ি বেয়ে নামার সময় পা হড়কে গিয়ে সে কুঁজো হয়ে পড়েছিল, আর তখনই পদ্মজার আক্রমণ। একই জায়গায় পার পার আঘাত পড়ছে। রিনুকে বলল, ঘাড়টা পচে যাওয়াই বাকি, যা ওপরে যা। কথায় হালকা রসিকতা সুর থাকলেও আমিরের চোখে দেখা যাচ্ছে মৃদু যন্ত্রণার ছায়া। রক্তের ধারা তার পিঠ বেয়ে নামছে, কিন্তু সে নিজের অবস্থা নিয়ে বিচলিত নয়, বরং পদ্মজার চিন্তায় ব্যাকুল। রিনু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি করা উচিত? ভাইজানের কাছে থাকা নাকি লতিফা বুবুকে সাহায্য করা? আমির তার মনের দোলাচল বুঝতে পেরে আবার বলল, যা বললাম কর, আমি ঠিক আছি। অন্দরমহলের বাইরে পা রাখতেই শীতের তীক্ষ্ণ বাতাসে শিউরে উঠল আমির। হিমেল হাওয়ায় মাথা আর ঘাড়ের যন্ত্রণা দাবানলের মতো জ্বলছে। তবে এই শারীরিক বেদনাকে ছাপিয়ে উঠেছে হৃদয়ের গভীর ব্যথা, যা প্রতি মুহূর্তে দ্বিগুণ ফুলে উঠছে। পদ্মজার চোখে দেখা সেই ঘৃণার দৃষ্টি তাকে ভেতর থেকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। আগের মতো আর শান্ত থাকতে পারছে না আজকাল। ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের উপর, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পঙ্গু করে দিচ্ছে। শরীরের রক্তক্ষরণ আর মনের যন্ত্রণা মিলে শ্বাস নেওয়াই দায়। প্রতিটি নিঃশ্বাস যেন এক একটা কঠিন পরীক্ষা। তার চারপাশের পৃথিবী ধীরে ধীরে ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। রাতের অন্ধকারে আমিরের চোখে ভেসে উঠল পদ্মজার মুখ। সেই মুখে ঘৃণা, রাগ, হতাশা সব মিলেমিশে এক। তার মধ্যেও সে খুঁজে পেল এক টুকরো করুণা। সেই করুণার জন্যই সে বেঁচে আছে এই নিষ্ঠুর পৃথিবীতে। ধীর পায়ে অন্দরমহলের পেছনের দিকে এগোতে লাগলো আমির। হঠাৎ চোখে পড়ল কয়েকটা ছিন্নমূল কুকুর। হয়তো
বাড়ির ভাঙা প্রাচীর বেয়ে ভেতরে ঢুকে পড়েছে। নিষ্পলক দৃষ্টিতে কুকুরগুলোর দিকে তাকিয়ে রইল সে। কুকুরগুলো হিংস্র চোখে আমিরকে খুঁটিয়ে দেখছিল। এই ক্ষণিকের দৃশ্যে জীবনের নগ্ন সত্যটা ফুটে উঠল আমিরের চোখের সামনে। জীবনটা এক নির্মম প্রতিদ্বন্দ্বিতা। এখানে সবাই কারো না কারো শিকার হয়ে ওঠে। মানুষ আর পশু দুজনেই একই নিয়মে বাঁচার লড়াই মেতে আছে। কার সামনে কে দুর্বল হয়ে পড়বে সেটাই নির্ধারণ করে দেয় কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে। আমি দীর্ঘশ্বাস ফেলল। নিস্তব্ধ রাতের বুকে সে গভীর দীর্ঘশ্বাস একটা অদৃশ্য তরঙ্গ হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। সেই অপ্রত্যাশিত শব্দে চমকে উঠে কুকুরগুলো পিছু হাঁটল। মুখ তুলে আকাশের দিকে চাইল আমির। কালো মেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদটা তার নিজের জীবনের প্রতিচ্ছবি। আনন্দের আলো ঢাকা পড়েছে দুঃখের গাঢ় অন্ধকারে। কুকুরগুলোর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, বুকের যন্ত্রণার এক কোনাও তো বেরোয়নি এই দীর্ঘশ্বাসে। আর এতেই তোরা ভয় পেয়ে গেলি। কথা শেষ হতে না হতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আমির একটু এগোতেই ছুটে পালালো সবকটা কুকুর। সেই পলায়ন চেয়ে চেয়ে দেখলো আমির। অকারণে হাসলো একটু। মানুষের দুঃখ বেদনা প্রকাশের জন্য মাঝে মধ্যে শব্দের প্রয়োজন হয় না। একটা নিঃশব্দ দীর্ঘশ্বাসই অনেক কিছু বলে দেয়। আমির গভীর জঙ্গল পেরিয়ে পাতালপুরীতে প্রবেশ করতেই তাকে দেখে চমকে উঠল রাফেদ। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাই কিভাবে হলো এসব? আমির কোনো উত্তর দিল না। ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসলো। তার চোখে ক্লান্তি আর বেদনার ছায়া। কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলল, দ্রুত পরিষ্কার করো। তৎক্ষণাৎ কাজে লেগে গেল রাফেদ। ঘরের নীরবতা ভেঙে শুধু প্রাথমিক চিকিৎসার সরঞ্জামের খসখস শব্দ ভেসে আসছে। আমির চোখ বন্ধ করে বসে রইল। শরীরের ক্ষতর মতো যদি কেউ তার অন্তরের গভীর ক্ষত পরিষ্কার করে দিতে পারত। ধীরে ধীরে চোখ মেলল সে। শার্ট খুলে হাত বাড়ালো সাদা পাঞ্জাবির দিকে। অন্যান্য পোশাক আশাক সব অন্দরমহলে রয়ে গেছে। পাঞ্জাবিটা গায়ে তুলতে গিয়ে পদ্মজার কথা মনে পড়ে গেল। সাদা রঙের প্রতি পদ্মজার তীব্র অনুরাগ। প্রতি শুক্রবার জুমার নামাজের আগে পদ্মজা কি যত্নই না করত তার এই সাদা পাঞ্জাবির 3টি বোতাম লাগিয়ে দিতে। সেই মুহূর্তগুলো এখনো জীবন্ত। পদ্মজার আঙুলের কোমল স্পর্শ, তার ঠোঁটে লেগে থাকা সেই মৃদু হাসি, আর তার মুখ থেকে বেরিয়ে আসা সেই মধুর কথাটি, আমার সুদর্শন স্বামী। প্রতিবার এই কথা শুনে আমিরের হৃদয় আনন্দে ভরে উঠত। তার হাসি ছড়িয়ে পড়ত চারিদিকে। সে জানত না পদ্মজার চোখে সে কতটা সুন্দর, কিন্তু পদ্মজার দৃষ্টিতে থাকত অসীম মুগ্ধতা, যা দিয়ে সে আমিরকে দেখত। স্মৃতির সুতোয় বাধা পড়ে আমির অজান্তে পাঞ্জাবির বোতামে চুমু দিল। আর সেই মুহূর্তেই তার কানে বাজতে লাগলো পদ্মজার তীব্র বেদনাদায়ক কথাগুলো, ছুবেন না আমায়, দূরে সরুন, আমি আপনাকে ঘৃণা করি। যন্ত্রণা হু হু করে উঠল তার বুকের ভেতর। অতীতের মধুর স্মৃতিগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে পদ্মজার কঠোর শব্দগুলো তীক্ষ্ণ তীরের মতো তার মস্তিষ্কে বিঁধল। হঠাৎ করে কোনো অদৃশ্য শক্তি গ্রাস করলো তাকে।
চুল আঁকড়ে ধরল নিজের। তার আঙুলগুলো লোহার শিকলের মতো কঠিন হয়ে গেল। একটা ক্ষুব্ধ পশুর মতো সে চিৎকার করে উঠতে লাগলো, ক্রোধে উন্মত্ত হয়ে। পালঙ্কে লাথি মারতে মারতে সে তার সমস্ত ক্ষোভ উজাড় করে দিল। ভেঙে চুরমার হয়ে গেল পালঙ্ক, ঠিক তার জীবনের মতো। ছুটে এলো রাফেদ, কিন্তু আমিরের এই উন্মত্ত রূপ দেখে সে স্তব্ধ হয়ে দূরে দাঁড়িয়ে থাকলো। মুহূর্তের জন্য ভয়ের ছায়া নেমে এলো তার চোখে। অন্যরা যাই ভাবুক না কেন, রাফেদ তো জানে আমির একজন মানসিক রোগী, একজন সাইকোপ্যাথ। যখন ক্রোধান্ধ হয় তখন প্রলয়ঙ্কারী ঝড়ের মতো সবকিছু তছনছ করে ফেলে। আমিরের চোখে তখন উন্মাদের দৃষ্টি, মুখে ফেনা, চুল এলোমেলো। সে যেন এক ক্ষুব্ধ মহাসাগর, যার প্রতিটি ঢেউয়ের আঘাতে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাফেদ দূরে দাঁড়িয়ে এই বিধ্বংসী দৃশ্য দেখছিল। ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে ভাঙা আসবাবের টুকরো। তার মাঝে আমির দাঁড়িয়ে হাঁপাচ্ছে। তার বুক ওঠানামা করছে ক্লান্ত যোদ্ধার মতো। চোখে জল, কিন্তু সেই জল রাগের না কষ্টের তা বোঝা দুষ্কর। ধীরে ধীরে আমিরের উন্মাদনা কমতে লাগলো। সে ধপ করে মেঝেতে বসে পড়ল। তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছে। রাফেদ নীরবে অন্তরের গভীর থেকে এই হিংস্র মানুষটির মৃত্যু কামনা করে। তার স্মৃতিতে ভাসতে লাগলো সেই সব মেয়েদের কাতর আর্তনাদ, যারা আমিরকে বাবা ভাই সম্বোধন করে মুক্তির আকুতি জানিয়েছিল। কিন্তু আমির নিষ্ঠুরভাবে তাদের উপেক্ষা করে মুখের ওপর লাথি মেরে মেঝেতে ছুঁড়ে ফেলেছে। অর্থের প্রয়োজনে রাফেদ বাধ্য হয়ে এই নরক তুল্য জগতে প্রবেশ করেছে। তার কল্পনাতেও ছিল না এই জগৎ এতটা পাশবিক, এতটা নির্মম হতে পারে। কিন্তু একবার প্রবেশ করার পর আর ফেরার পথ নেই। বেরিয়ে আসার চেষ্টা মানেই মৃত্যু। তাই সে এই নৃশংসতার সঙ্গে তাল মিলিয়ে চলতে বাধ্য হয়েছে। পরিবারের দুর্দশা তাকে বিবেকহীন করে তুলেছিল। তবে আজও প্রতিটি মেয়ের কান্না শুনে তার মনে হয় তার নিজের বোন কাঁদছে, মুক্তির জন্য আকুতি জানাচ্ছে। প্রথম দিকে সেও কাঁদত, কিন্তু এখন সে নিজেকে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে। অবশ্য মনের কোণ থেকে মুক্তির আশা পুরোপুরি দূর করতে পারেনি। মানুষ বলে তলোয়ারের চেয়েও বেশি ব্যথাদায়ক হয় কাছের মানুষের দেওয়া আঘাত। যেদিন সে বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা হলো পদ্মজা, সেদিন থেকে সে প্রার্থনা করেছে আমির যেন এই দুর্বলতার বোঝা বহন করতে না পেরে একদিন ভেঙে পড়ে, নিঃস্ব আর দিশেহারা হয়ে যায়। আজ সেই দিন। আমিরের ছটফটানি, অস্থিরতা রাফেদের মনে আনন্দের প্লাবন বয়ে আনলো। তার এই দুর্দশা দেখে গোপন তৃপ্তি জন্ম নিল রাফেদের অন্তরে। আমির ক্লান্ত কণ্ঠে বলল, পানি আনো। দ্রুত তাই করল রাফেদ। আমির পানি খেয়ে ধীর পায়ে ঢুকলো অন্ধকারের চোখে। সেখানকার দ্বিতীয় ঘরে পা রাখতেই মেয়েগুলোর চোখে মুখে আতঙ্ক ফুটে উঠল। রাফেদ চেয়ার নিয়ে এলেও আমির তাতে বসল না। সে মেয়েদের দিকে তাকিয়ে নীরবে বেরিয়ে গেল। তারপর ঢুকলো প্রথম ঘরে। সেখানে একটা মেয়েও নেই, শুধু শুকনো রক্তের দাগ পড়ে আছে মেঝেতে। সব মেঘ কোরবানি হয়ে গেছে, নদীর স্রোতে মিলিয়েছে তাদের অস্তিত্বের শেষ চিহ্ন। এই ঘরের প্রতিটি দেওয়ালে শত শত মেয়ের আর্তনাদের সাক্ষী। আমি ধীরে ধীরে পুরো ঘরটা ঘুরে দেখল। 20 বছর আগে
সে প্রথম এই পাতালপুরীতে এসেছিল। তখন তার বয়স মাত্র 15। সেই সময় তার সমবয়সী এক মেয়েকে সে প্রথম আঘাত করেছিল এই ঘরেই। মেয়েটি আমিরের পায়ে ধরে মুক্তি ভিক্ষা চেয়েছিল, কিন্তু সে নির্দয়ভাবে লাথি মেরেছিল তার মুখে, আর সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে এসেছিল মেয়েটির নাক মুখ থেকে। স্মৃতিটা মনে পড়তেই শরীর শিউরে উঠল। অন্তরের কোনো এক অদৃশ্য শক্তি প্রবেশ করে তার সত্তাকে খুঁড়ে খুঁড়ে নিঃস্ব করে দিচ্ছে। ঘরের এক কোণে সুন্দর নকশা করা একটা সিংহাসনের মতো চেয়ার বসানো। আমির সেখানে গিয়ে বসলো। এই আসনে বসে কত মেয়েদের তীব্র যন্ত্রণা, আর্তনাদ সে উপভোগ করেছে। এক হাতে কপাল ছুঁয়ে চোখ বুঝল সে। স্মৃতির পাতায় ভেসে উঠল তার শহরে বাড়ির এক মধুর ক্ষণ। তখন ঝরঝরে বর্ষার দুপুর। পদ্মজা তার রঙিন শাড়ির আঁচল 2 হাতে গোড়ালির উপর তুলে ধরে প্রজাপতির মতো হালকা পায়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে। আর জীবনের আনন্দকে ধরতে পেছনে ছুটছে আমির। পদ্মজার কলকল হাসিতে বাড়ির প্রতিটি কোণ যেন প্রাণ পেয়ে নৃত্য করছিল। বাইরে তখন ঝমঝম বৃষ্টি, আর ভেতরে দুটি হৃদয়ের তালে তালে বাজা অনাবিল সুরের সমারোহ। কি অপূর্বই ছিল সেই মুহূর্ত, স্বপ্নের মতো মধুর, কিন্তু বাস্তবের চেয়েও সত্য। আমির ধীরে চোখ খুলে ছাদের দিকে তাকালো, তারপর আস্তে ডাক দিল, রাফেদ। রাফেদ দ্রুত পায়ে এসে দাঁড়ালো তার সামনে। আমির নীরবে রাফেদকে দেখলো প্রায় 3 মিনিট। তার ঠান্ডা চাউনি দেখে রাফেদের বুকটা ধুকপুক করছিল। আমির মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছো রাফেদ? রাফেদের হৃদয় থমকে দাঁড়ালো। কখনো তো আমির এমন করে জিজ্ঞাসা করেনি। কণ্ঠ শুকিয়ে এলো, তবুও কোনো মতে উত্তর দিল, ভালো আছি ভাই। তোমার বোনের ছেলে না মেয়ে হয়েছে? আমিরের গলায় নরম সুর। রাফেদের বুকের ভেতর তোলপাড়, চোখ দুটো বিস্ফারিত, যেন জীবনের সবচেয়ে বড় বিস্ময় দেখছে। কাঁপা কাঁপা গলায় বলল, ছেলে মেয়ে দুটোই। যমজ? জি। তারপর এলো সেই প্রশ্ন যা রাফেদের জীবনের মোড় ঘুরিয়ে দিল, তুমি মুক্তি চাও? রাফেদের মনে হলো পৃথিবী থেমে গেছে। হামিদ ধীর স্বরে বলল, যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্ত। হঠাৎ যেন আকাশ ভেঙে পড়লো রাফেদের মাথায়। তার চোখে মুখে বিভ্রান্তি, আনন্দ, ভয় সব মিশে একাকার হয়ে গেছে। অসহায়ের মতো আমিরের পা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল, ভাই ভাই, আমি মারা যাচ্ছি। কি বলছেন ভাই? আমিরের কণ্ঠে এবার দৃঢ়তা ফুটে উঠল। পা ছাড়ো রাফেদ। 5 মিনিটের মধ্যে এখান থেকে না গেলে আর যেতে পারবে না। রাফেদের চোখ থেকে বর্ষার ধারার মতো অশ্রু ঝরছে অবিরাম। আমির বলল, ওঠো, পালাও। কাঁপা হাতে রাফেদ তার সামান্য জিনিসপত্র গুছিয়ে নিল। তারপর অশ্রুসিক্ত চোখে একবার তাকালো আমিরের দিকে। সেই মুহূর্তেই তার চোখে ফুটল কৃতজ্ঞতা, ভয় এবং অজানা ভবিষ্যতের উত্তেজনা। তারপর সে ছুটে বেরিয়ে গেল, ছেড়ে এলো তার পুরনো জীবন নতুন সূর্যোদয়ের আশায়। মুক্তির উল্লাসে রাফেদের ছুটে বেড়ে যাওয়া দেখে আমিরের নিজের ভেতরটা কেমন খালি খালি লাগতে শুরু করলো। এই আনন্দের পিপাসাতে তো তারও অন্তর শুকিয়ে যাচ্ছে।
কখন এই হাহাকার থামবে? কবে কবে সেও মুক্তির উল্লাসে মেতে উঠবে? বুকের মধ্যে একটা অস্বস্তির দানা বাঁধতে শুরু করছে। মনে হচ্ছে কোনো প্রলয়ঙ্কারী ঝড় ছুটে আসছে, এমন একটা ঝড় যা নিমিষেই সব ওলট পালট করে দেবে, থমকে দাঁড় করিয়ে দেবে সময়কে। লতিফা আর রিনু চলে যেতেই পদ্মজা বিছানা ছেড়ে উঠে টেবিলে বসলো, হাতে তুলে নিল কলম, তারপর লিখতে শুরু করলো। প্রিয়তম, আমার প্রতিটি রাত বিষাক্ত হয়ে উঠেছে। আপনাকে মন থেকে মুছে ফেলার প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু বৃথা। চাদরের প্রতিটি সুতোয় জড়িয়ে আছে আপনার অস্তিত্বের সুবাস। দেহের কোনায় কোনায় আপনার স্মৃতি উচ্চারিত হয় বারবার। প্রতিটি লোমকূপ আপনার প্রেমে উন্মাদ। আমার সত্তার প্রতিটি কোণে আপনার উপস্থিতি। আপনার খোলা বুকে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন আমি নাকি আপনার তেতো জীবনের মধুময় অধ্যায়। আপনার কণ্ঠে ছিল কৃতজ্ঞতার ঝর্ণাধারা, অথচ এখন সেই তেতো জীবনটাই বেছে নিলেন আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে। কোন অতল সমুদ্রে আমাকে নিক্ষেপ করলেন? আপনার পাপের প্রায়শ্চিত্ত কেন আমাকে করতে হচ্ছে? আবেগ আর বিবেকের দ্বন্দ্বে আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি। নিজের সর্বস্ব আপনার নামে সমর্পণ করে আমি নিদারুণ ভুল করেছি। এখনো আপনার স্পর্শের প্রতিটি স্মৃতি আমাকে বিধ্বস্ত করে, কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই। আমার অন্তরের এই দাবদাহ নেভাতে আপনার এবং আপনার সহচরদের রক্তের প্রয়োজন, যারা মানবতার মুখোশ পরে ফিরেছে পশুর বেশে। থেমে গেল পদ্মজার কলম, চোখ দুটো থেকে অশ্রুর ধারা নামছে। ডায়েরির পাতাটা ছেড়ে আগুনে পুড়িয়ে দিল দেশলাই জ্বালিয়ে। তারপর আলমারি খুলে বের করলো আমিরের দেওয়া সেই তলোয়ারটি। তলোয়ারের ধারালো ফলার দিকে তাকিয়ে পদ্মজা মৃদু স্বরে বলল, আপনার হৃদয়ের সিংহাসনে আমি চিরকাল রানী হয়ে থাকতে চেয়েছিলাম। সেই বুকে আমি কি করে আঘাত করব? শেষের কথাগুলো বলতে বলতে পদ্মজার চোখ থেকে নোনা জলের ধারা নেমে এলো। তলোয়ারটা মেঝেতে রেখে সে বিছানায় আছড়ে পড়ল। শুরু হলো অবিরাম কান্নার রোল। যে পাশে আমির সব সময় শুতো, পদ্মজা সেই অংশটা জড়িয়ে ধরার চেষ্টা করলো, কিন্তু হায়, কোথায় সেই মানুষটার উষ্ণ বুক, যে বুকে মাথা রেখে সে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেত। বিছানার চাদরে মুখ গুজে কাঁদতে লাগলো পদ্মজা। সেই ঘরের নীরবতা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। বাইরের অন্ধকার গাঢ় হচ্ছে, তেমনি ভাবেই পদ্মজার অন্তরেও নামছে গভীর অন্ধকার। প্রতিটি মুহূর্তে সে অনুভব করছে একা হয়ে যাওয়ার বেদনা, যে বেদনা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। রাত গভীর হতে থাকলো। পদ্মজার কান্নার বেগ কমে এলো, কিন্তু তার হৃদয়ের যন্ত্রণা কমলো না। সে চোখ বুজে কল্পনা করল আমিরের উপস্থিতি। বন্ধুরা, আমি পদ্মজা উপন্যাসের পর্ব 19 এখানেই শেষ করলাম। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।